بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا إسحاق بن إبراهيم قال أخبرنا روح قال أخبرني ابن جريج قال حدثني أبو الزبير أنه سمع جابر بن عبد الله رضي الله عنهما يقول كان رسول الله صلى الله عليه وسلم يقول إذا بتعت طعاما فلا تبعه حتى تستوفي. তোমাদের এই যে বক্সটা আমরা পড়লাম তার মূল কথা হলো তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পণ্যকে হস্তগত করার পূর্বেই বিক্রি করতে নিষেধ করেছেন। এর বিভিন্ন কারণ হাদিসের আলোকে আমরা দেখতে পেলাম, জানলাম যে প্রথমত মবি বিনষ্ট হওয়ার সংখ্যা আছে, মবি আমার হাতেই আসে নাই। দ্বিতীয় হলো অহেতুক যারা ভোক্তা যারা সাধারণ মানুষ, ভোক্তা সাধারণ যারা এটা তাদের অহেতুক একটা চাপের মধ্যে পড়ে যাবে, টাকার মূল্য অধিক মূল্যের চাপের মধ্যে পড়ে যাবে। 3 নম্বর হলো এগুলো ঝগড়ায় নিয়ে আসবে। 4 নম্বর হলো অযথা একবার ক্রয় করার পর ভালো মূল্য পেলে অন্য জায়গায় বিক্রি পূর্বেটা ভঙ্গ করে দেয়, আবার নতুনভাবে বিক্রি করার একটা মানসিকতা গড়ে উঠবে। এই সব হলো খারাপই দিক। এই সকল খারাপির কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পণ্য কব্জ করার পূর্বেই পণ্যকে বিক্রি করতে নিষেধ করছেন। এর আলোকে আমরা একদম সরাসরি হাদিসে মারওয়ান জমানার কথা পড়ছি, রেশন কার্ড বিক্রি করা হতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে তুমি তো এটা সুদের প্রচলন শুরু করেছো, তো রেশন কার্ড বিক্রি করা হতো। রেশন কার্ড যার বিনিময়ে সুনির্দিষ্ট পরিমাপ অনুযায়ী খাবার পেত, তো খাবার কব্জ করার পূর্বেই বিক্রি করে দেওয়া, এটাই পণ্যকে হাতে পাওয়ার আগেই বিক্রি করার মতো। ওই আলোকে একটা মাসলা ছিল। এইখান থেকে আরেকটা মাসলা চলে আসে তোমাদের, এর থেকে বের করে মাসলা। বর্তমানে যে কারেন্সিগুলি প্রচলিত সারা বিশ্বে, কারেন্সি মুদ্রাটা আসলে কি? প্রাচীন জমানায় আমরা জানি, প্রাচীন জমানায় যে ক্রয় বিক্রয় হতো, পণ্যের দ্বারা পণ্যের ক্রয় বিক্রয় হতো। আমি একটা পণ্য দেবো যেটা আমার কাছে আছে, আমার উৎপাদিত পণ্য। ওই সময় সবাই যেহেতু কলকারখানা বা ফ্যাক্টরি এগুলি ছিল না, মানুষের হস্তশিল্পের মাধ্যমে কিংবা প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা প্রদত্ত যে সকল সম্পদ আছে, এই সম্পদের বিনিময়ে অন্যের ঠিক হুবহু এই সম্পদ নেওয়া, আমার নারিকেল দ্বারা তার তেল নেওয়া, এই ধরনের একটা ক্রয় বিক্রয় ছিল। পরবর্তী যখন বিস্তৃত হলো বাজার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা বিস্তৃত হলো, তখন অল্প কিছু পণ্য আমার প্রয়োজন হচ্ছে, এটার বিনিময়ে আমার দেওয়ার মতো কিছু নাই। তখন থেকেই কিন্তু মুদ্রার প্রচলন শুরু হলো। মুদ্রার প্রচলন শুরু হয়েছে তখন থেকেই, কিন্তু শুরুটা ছিল স্বর্ণের রৌপ্যর বিনিময়, ঠিক না? এরপর স্বর্ণ রৌপ্য বহন করা তো কঠিন হয়ে পড়লো। ফলশ্রুতিতে কি আসলো? স্বর্ণ রৌপ্যর পরিবর্তে টাকা আসলো। আমরা যে টাকার মালিক না, এই টাকা কি আছে? স্বর্ণ রৌপ্য আছে না? একটা দেশের অর্থনীতি, এগুলো তোমরা একটু জটিল বিষয় এবং অনেক তাফসীর ওয়ার আলোচনার দাবি রাখে, সেই জন্য এক কথায় আমি তোমাদেরকে বুঝাতে পারবো না, তোমরাও বুঝবে না বললে। যে কোনো দেশের অর্থনীতি অনেক কিছুর উপর নির্ভর করে। তার মধ্যে অন্যতম একটা হলো যে আমাদের দেশে স্বর্ণ মজুদ কি পরিমাণ আছে। ওই প্রাপ্ত মজুদ স্বর্ণের বিপরীতে যত টাকা, অত টাকায় ছাপায়। তোমাদের প্রশ্ন আসতে পারে, তুমি অবশ্যই ভালো বোঝো, তারপর প্রশ্ন আসতে পারে এত টাকার ক্রাইসিস, বিদেশ থেকে ঋণ নেওয়ার প্রয়োজন কি? আমরা টাকা ছাপালেই তো হয়। বিদেশ থেকে ঋণ নেয় না, এডিবি থেকে শুরু করে বিভিন্ন সংস্থা থেকে এমন কোনো সংস্থা নাই যারা বাংলাদেশের কাছ থেকে কি পায় না, টাকা পায় না। এমনি তো অনেক দেয়, অনুদান দেয়, অনুদান দেওয়া ছাড়াও টাকা পায় না এমন কোনো সংস্থা নাই। সবাই টাকা পায়। প্রশ্ন আসতে পারে টাকা তাদের দিয়ে আমার দরকার কি? আমরা টাকা ছাপালেই তো হয়ে যায় ইচ্ছে আমাদের। এই আমরা ছাপালে তো অন্য কেউ কিছু বলবে না। আসলে টাকা ছাপানো যায় না। আমাদের যে স্বর্ণ রয়েছে না, সেই পরিমাপ স্বর্ণের বিনিময়ে টাকা ছাপাতে হয়। যদি অতিরিক্ত টাকা ছাপাই, ধরো আমাদের রিজার্ভ হলো 1 ভরি স্বর্ণ, 1 ভরি স্বর্ণের দাম হলো 2,65,000 টাকা। ধরো এখন যদি আমি 3,65,000 টাকা পাই কিংবা 5 লক্ষ টাকায়, তা মুদ্রাস্ফীতি হবে। স্ফীতি মানে ফুলে যাওয়া। মুদ্রাস্ফীতি টাকা বেশি হয়ে যাবে, পণ্যের তুলনায় সকলের হাতে টাকা চলে আসবে। সবাই ইচ্ছে মতো করছে। কারণ আমরা সবাই এখন কি চাইলে কি এসি কিনতে পারবো? তুমি আমি কেউ এসি কিনতে পারবো না, কিন্তু আমাদের কাছে যদি প্রচুর পরিমাণে টাকা চলে আসে, সবাই কি করবো? এসি কেনার টাকা যদি ওই মুদ্রাস্ফীতি করে দিল, অনেক টাকা ছাপা দিল, আমাদের সকলের কাছে টাকা চলে আসলো, আমরা তো সবাই এসি কেনার মতো সবার সামর্থ্য, তখন ভোক্তা একটা পণ্য একটা ভোক্তার পরিমাণ কি হয়ে যাবে? বেড়ে তখন ওই
পণ্যের দাম ওই থাকবে নাকি বাড়বে? আরো বাড়বে না? টাকা অনেক টাকা আসবে, কিন্তু পণ্যটা আর কিনতে পারবো না। তাহলে একটা পণ্য কিনতে যে আরো টাকা ছাপানোর প্রয়োজন পড়বে। শেষ পর্যন্ত দেখা যাবে ওই ইচ্ছার মতো ব্যাগ ভর্তি করে কি নিয়ে যাবো? টাকা নিয়ে যাবো, আর পকেট ভর্তি করে কিনে আসবো, পণ্য নিয়ে আসবো। বুঝতে পারছো? তো এগুলো একটা জটিল বিষয়, অর্থনীতির একটা বিষয়। এগুলো তোমার এক কথায় আমি বুঝাতে পারবো না। আর শুধুমাত্র স্বর্ণ রিজার্ভের উপরেই এগুলো আসে না, বিভিন্ন দিক থেকে বিবেচনা করে একটা অর্থনীতিতে কি পরিমাণ টাকা ছাপানো প্রয়োজন, যেটা দেশের অর্থনীতির জন্য উপকার, ওটা করা হয়। তো এইখানে আমরা যে টাকাটা নেই, এটা কিসের বিনিময়ে? স্বর্ণের বিনিময়ে, ঠিক না? এখন এটা ইখতিলাফ, এটা কি টাকা, এটা কি মানে এটা কি স্বর্ণ রৌপ্য নাকি এটা একটা নোট? যদি নোট হয় ওই মাত্রা চলে আসবে ক্ষেত্র বিশেষ, যেটা নোট নাকি টাকা, নোট নাকি ওই যে স্বর্ণ মুদ্রা। কি মনে হয় তোমাদের? এটা নোট, স্বর্ণ মুদ্রা। যুক্তি আছে স্বর্ণ মুদ্রা, কারণ টাকার মধ্যে কি লেখা থাকে? চাহিদা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে। আমি চাহিদা মাত্র, আমি যদি টাকা নিয়ে যাই তা আমরা দিতে বাধ্য থাকবো, দেখ বা না দেখ। কিন্তু এটা কি লেখা থাকে? অধিকারের কথা লেখা থাকে। ভাই তোমরা কেউ যাবো নাকি পরীক্ষা করার জন্য? যাই একটা রেকর্ড করে আসি, পেপারে চলে আসবে না এরকমই ধরো না। পেপারে বাংলাদেশ ব্যাংকের ছবি আসবে, তোমাদের ছবি আসবে না। এখন তো কথায় কথায় ছবি চলে আসে, কত মানে পত্র পত্রিকা, কত মানে মিডিয়া, ফেসবুকটা আছে। আগে তো এরকম ছিল না। আমার অনেক মানে খুব মনে আছে যে আমরা হেফখানায় পড়ি, আমার চাচা বৃষ্টি পড়ছে, প্রথম বর্ষা বৃষ্টি, ওখানে একটা অবজারভারে একটা ছবি দিচ্ছে, তা দেখতে মনে হচ্ছে আমার চাচার মতো। চাচার ছবিটা যে চাচার এমন না, অনেক মানুষের মধ্যে কার ছবি আছে একটু চাচার মতো মনে হচ্ছে, এটাই আমরা চালাই দিচ্ছি, এটা আমার চাচা। হ্যাঁ, রেখে দিচ্ছি, মানে পেপারে আসছে, এটা একটা বিশাল একটা বড় করে আমরা দেখতাম। এখন তো অহরহ সব চলে আসে। ওই জমানায় এক লোকের ইচ্ছে হলো যে ই করবে, তার ছবিটা পেপারে আসুক। অনেকের অনেক রকম শখ থাকে না, এতে যদি জীবন যায় তবে যাবে, তবুও তার ছবিটা পেপারে আসুক। এটা অবশ্য গল্প, এখন যেটা বলতেছি এটা সত্য তো আমরা জানি না, আমি শুনছি। পরে সে টার্গেট করছে মন্ত্রী বউ, মন্ত্রীদের এখন যেরকম অহরহ চেনা যায়, তখন চেনা যেত না। অনেক কষ্ট করে এক মন্ত্রীর বউকে টার্গেট করছে। বউ মারি তো সে মার্কেটে যাবে, ঠিক না? তো মার্কেটে যাওয়ার পর মানে খুব প্রস্তুত নিয়ে বউয়ের ভ্যানিটি ব্যাগ টান দিয়ে দৌড় দিচ্ছে, বর্ত মানুষ ধরে ফেলছে। এত চোর না, এত পেশাদার চোর না, এত হলো ছবিটা আসবে, চুরি করছে, এইটা একটা শান্তি, বুঝলেন? দৌড় দিচ্ছে, দৌড় দেওয়ার পর স্বাভাবিক সবাই ধরছে, সবাই ধরে তো মানে স্বাভাবিকভাবে কি আদর যা করার করছে। হ্যাঁ, তো যাক আদর ছেড়ে দিচ্ছে, মানুষের কথা নির্মম ছিল না, এখন যেরকম নির্মম ছেড়ে দিছে। তো রাত্রে খুব শান্তিতে ঘুমাইছে। পরদিন ছবিটা আসবে পেপারে, পরদিন আসলে পেপারে ছবিটা আসছে, মন্ত্রীর বউ এসে। তার ছবিটা আসে নাই, কার ছবিটা আসছে? মন্ত্রীর বউয়ের ছবিটা আসছে। এই অবস্থা হয়ে গেছে। তোমরা যদি এরকম পেপারে ছবি দেখাতে চাও, তাহলে এরকম নিয়ে যাবা তোমরা। 500 টাকা নিজে দেন, অল্প নেই, 500 টাকা আনছে, আমার সামনে আমাকে দেন। এরকম কেউ করো না, তাহলে পেপারে ছবি চলে আসতে পারে। তাও আসে কিনা সন্দেহ আছে। তো এই যে মুদ্রাটা, যেটা আমি তোমাদের বলতেছিলাম, এই যে টাকার আমরা যেটা ব্যবহার করি, টাকা, এটা কি মূল মুদ্রা মানে মূল স্বর্ণ নাকি এটা নোট? এটা কি মুদ্রা নাকি এটা নোট? সরি, স্বর্ণ না, এটা কি মুদ্রা নাকি এটা হলো একটা স্লিপ বা একটা কার্ড? মুদ্রার পরিবর্তে কার্ড। কারণ আমাদের মুদ্রা তো টাকা না, মুদ্রা হলো মূর্তি আমাদের স্বর্ণের উপর, স্বর্ণের উপর ভিত্তি করে যেহেতু সব কিছু হয়, তাহলে স্বর্ণই আমাদের মুদ্রা। স্বর্ণ ব্যবহার করতে পারাটা একটু কঠিন, এই জন্য স্বর্ণের পরিবর্তে এই স্লিপটা টাকার দেওয়া হয়। তাহলে এইটা কি মুদ্রা নাকি এটা একটা স্লিপ? এই ব্যাপারে ইখতিলাফ। আমনের অধিকাংশ মতেই এটা হলো মুদ্রা, আর কারো কারো মতে এটা হলো কি একটা স্লিপ। এটা আসলে টাকা না, টাকাটা হলো ওইটা মুদ্রা, ওইটা যে আছে একটা স্বাক্ষর দিয়ে দেয় আমাদের। অনেক অঞ্চলে দেখবা এখন অবশ্য নাই, তোমরা কেউ শুনতে পারো, 1 টাকার ক্রাইসিস ছিল, 2 টাকার ক্রাইসিস ছিল, সব সিটে ফাটা এরকম, বা 1 টাকার কয়েন নাই। তখন কোনো বাজার এলাকায় চালু করছিল একটা স্লিপ দেওয়া সকলের সমিতির পক্ষ থেকে, যে ওই একটা কার্ড দিবে, এটাই কার মূল্য রাখে, 1 টাকা অথবা 2 টাকার কি রাখে, মূল্য রাখে। এটা তোমাদের কোনো অঞ্চলে শুনছো? শোনো নাই। ধরো এই মুসলিম বাজার এলাকায় 1 টাকা শর্ট বা 2 টাকা নাই, বা এখন তো 1 টাকা 2 টাকার প্রচলন চলে গেছে। কয় টাকা? 5 টাকা। ধরো 5 টাকা নাই, খুব ক্রাইসিস, মানুষ 5 টাকা পাবে, দিতে পারতেছে না। ক্রেতাকে একটা কি ধরা দেয়, চকলেট ধরা দেয়। ক্রেতা এটাতে সন্তুষ্ট না, একদম বয়স্ক মুরব্বী মানুষ, সে চকলেট কি খেতে খেতে বাসায় চলে যাবে? সে একটু পছন্দ করতেছে না। তারপরে তো তাকে একটু কি দেওয়া হলো,
স্লিপ দেওয়া হলো, এই স্লিপটা পরবর্তী আবার 5 টাকা হিসাবে সে কি করতে পারবে, পরিশোধ করতে পারবে, একটা নিয়ম করে নেয়। এই এলাকায় অনেক এলাকা হয়েছে এটা। তো এই যে টাকাটা, এটাও একটা সরকার কর্তৃক নিয়ম করা। কেউ কেউ বলতেছে এটা আসলে মুদ্রা না, এর পরিবর্তে একটা কি দেওয়া হয়েছে, স্লিপ দেওয়া হয়েছে। তবে আকসারের মতামত যে এটা আসলেই কি মুদ্রা, মুদ্রা প্রমাণ হিসাবে হচ্ছে যেটা আমরা বললাম যে চাহিদা মাত্র বাহককে দিতে কি থাকবে, বাকি থাকবে। এটা কয় টাকা এগুলো তোমরা জেনে না জানো, তোমরা অবশ্যই জানি। এটা কয় টাকা সর্বনিম্ন, কোনটা টাকার কোনটা নোট বলতে পারবা? এখানে তোমরা পড়তে পারবা না, এখানে আছে কোনো কিছু লেখা? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 5 টাকা, ডাক্তার খায়রুজ্জামান মজুমদার, অর্থ সচিব। তারপরে লেখা নাই তো, এটা লেখা নেই। 5 টাকা তাহলে লেখা নেই। ইহার বাহককে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকবো, তাই তুমি নিশ্চিত রূপে বলতে পারো এটা কি নয়, মুদ্রা নয়, এটা শুধুমাত্র একটা ব্যাংক নোট। ঠিক আছে, যেটার মধ্যে লেখা থাকবে, অর্থাৎ 10 টাকা, 10 টাকা থেকে ওইটা হলো তোমার, জি লেখা আছে, এটা লেখা আছে, এটা না 1000 টাকা আর আচ্ছা 50 টাকা, আচ্ছা থাক 10 টাকা লেখা। আচ্ছা 10 টাকা লেখা আছে, ওইটা হলো তোমার কি মুদ্রা। আর এটা হলো যে আমরা সমিতি নোট দেই না, যদিও আমরা সবগুলো কৃষি হিসাবে জানি, টাকা হিসাবে জানি, কিন্তু অর্থনীতির পরিভাষায় এটা টাকা না, এটা মানে মুদ্রা না, এটা একটা নোট। আর ওইটা হলো তোমার দেওয়া হয়েছে, বুঝতে পারছো? তো না রাখো দেওয়া লাগবে? না, এটা তো স্বাভাবিক, 5 টাকা নেওয়া যায়। 5 টাকা তো উচিত ছিল তোমাকে 500 টাকা দিয়ে পরীক্ষা করা, দেখো তো কি লেখা আছে। কিন্তু আমি জানি 500 টাকা তোমাদের মধ্যে আছে, 5 টাকার সংকট, 5 টাকা নাই, এই জন্য লেখা নেই। ঠিক আছে রাখো না, লেখা নাই, এই জন্য তো রাখবা, এটা দাম নাই, আচ্ছা আমি যেটা বুঝাচ্ছি, যেটা লেখা থাকে সেটা হলো কোনটা মুদ্রা, আর যেটা লেখা থাকবে না, মানে যেটা বিনিময় দেওয়া হবে না, এটা ব্যবসা বাণিজ্য পরিচালনার স্বার্থে দেওয়া হয়, সেটা হলো সরকার কর্তৃক একটা ব্যাংক নোট। এখন টাকা যেটা, সেটা তো মুদ্রা, ওটা তো স্বর্ণ বিনিময়। তো টাকার বিনিময় তুমি যখন টাকার ক্রয় বিক্রয় করবা কম বেশি করে, তাহলে সেটা জায়েজ হবে নাকি জায়েজ হবে না? জায়েজ হবে না। আমরা নতুন টাকা কিনি না, নতুন টাকা কিনি, টাকার বিনিময়ে টাকা কিনি, মানে স্বর্ণের বিনিময়ে আমরা কি কিনতেছি, স্বর্ণ কিনতেছি। কম বেশি করে নাকি 100 টাকায় যে স্বর্ণ 1000 টাকা যে স্বর্ণ 1300 টাকায় কি একই স্বর্ণ নাকি, পার্থক্য হবে না? এই যে কম বেশি করে বিক্রি করা হচ্ছে, তাহলে এটা কি হবে না, জায়েজ হবে না। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে একটা মাসলা আসবে, এগুলো মানে আধুনিক মাসলা তোমাদের দিয়ে দিতে পারে, সেই জন্য আলোচনা। যদি ধরো আমি 1 টাকা দিয়ে $1 কিনতে পারবো নাকি কিনতে পারবো না? 1 টাকা দিয়ে $1, $1 $1 তো 137 টাকা দিবে আমাকে? 1 টাকা দিলাম আর আমার $1 দিবে না। তাহলে এই যে $1 কিনতে আমার কত টাকা লাগবে, কত টাকা দিতে হবে? 137। 137 এত না, 25 টাকা ধরো, 125 টাকা দিলাম, বেড়ে গেছে। জি তাই নাকি? জি 137 টাকা। জি, এই যে গত 3 দিন আগে দেব না, তাহলে আমি তো অনেক মিষ্টি খাবো, কারণ আমার কাছে ডলার আছে। আমার কাছে ছিল প্রায় $160। না না, মানে তুমি একটু খোঁজ নিও, মনে হয় না 137 হতে পারে না, 125 থেকে হুট করে 137 হতে পারে না। তারপর যদি বাংলাদেশ তো 125 তো ছিল গত বছর, 125 ছিল গত বছর। আরে বোকা না, আমি কিছুদিন আগে যে আপনি তাহলে মানে ডলার যখন ভাঙাইছেন তখন 125 করে রাখছেন। আমার মানুষ টাকা পাঠায় না, আমার আত্মীয় সত্যি ব্যাংক হিসাবে আসে না 125 টাকা করে। ব্যাংকে তো তারা একটা পার্সেন্টেজ নিয়ে নেয়, তারপর ওইটা ছাড়া আচ্ছা হলে আমি মিষ্টি খাবো, লস নেই, যদি একটু খোঁজ নিয়ে নিও। ঠিক আছে, তো এই যে ডলার আমি বিক্রি করব, ডলার যে আমরা ক্রয় করবো 125, আচ্ছা ওটাই 137 টাকা দিয়ে আমি $1 নেবো, তাহলে এখানে তো মুদ্রার কি হলো, হেরফের হলো না? তাহলে এটা কি জায়েজ হবে কি জায়েজ হবে না, এই প্রশ্নটা এটা মাসআলা। তো এটাও তো মুদ্রা পরিমাণে মুদ্রা, এই ক্ষেত্রে এটা জায়েজ হবে। কারণ হলো ডলার যে স্বর্ণকে রেখে ডলারের দাম কি করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, ওই স্বর্ণ আর আমাদের স্বর্ণের মধ্যে কি আছে, ব্যাপক পার্থক্য আছে। বা ওইখানে স্বর্ণের দাম এরকম, আমাদের এখানে স্বর্ণের দাম হলো কি আরেক রকম। দুই দেশ হয়ে যাওয়ার কারণে স্বর্ণের দামের মধ্যে কি হতে পারে, হেরফের হতে পারে। এই কারণে এটা ক্রয় বিক্রয় এটা কি হবে, সম্পূর্ণরূপে জায়েজ হবে। ঠিক আছে, যে কোনো মুদ্রা। তা আমাদের বিদেশ গেলে তোমরা যখন পড়তে যাবে, মানে এই যে যদি 135 টাকায় কয়টা ডলার পাওয়া যায়, $1, যদি এখন 150 টাকায় $1 150 টাকায় যদি এখন, মানে তারা যদি
$1 দেয়, এর বিনিময়ে যদি আমরা 150 টাকা দিই, তাহলে আমাদের টাকার মান বাড়লো নাকি কমলো? কমলো। ধরো এখন এতদিন 135 টাকা দিচ্ছে ওর টাকা, এখন ওরা $1 দিবে, আমরা কত টাকা দিব? 150 টাকা দিব। তাহলে আমাদের টাকার মান বাড়লো নাকি কমলো? কমলো। কমলো, ঠিক আছে তো? জি। মানে যত এই টাকাটা আবার কিভাবে নির্ধারণ করবো সেটা একটা কারণ আছে। অনেকেই বলে যে অর্থনৈতিক দুর্বল বলে আমাদের টাকার মান কমে, এটা ঠিক আছে, কিন্তু এটাই একমাত্র কারণ না। যদি এমন হতো তো জাপান, কোরিয়া, চায়না, তাদের টাকার মান আমাদের থেকেও অনেক কম, আমাদের থেকেও অনেক কম জাপান, চীন, কোরিয়া এইসবের টাকার মান। তাহলে অর্থনীতিতে তারা আমাদের থেকে কি দুর্বল থাকার কথা না? ওরা তো কত শক্তিশালী অর্থনৈতিক দিক দিয়ে, প্রায় আমেরিকার সাথে পাল্লা দেওয়া, সবগুলি জাপান, কোরিয়া, চীন সবগুলি আমেরিকার সাথে পাল্লা দেওয়া অর্থনীতি। টাকা শুধু অর্থনৈতিকভাবে দুর্বল হলেই টাকার মান কমে না, বিভিন্ন কারণে টাকার মান কি কমে। আবার কেউ কেউ টাকার মান কমায় রাখে কোনো দেশ, যাতে মানুষ বেশি করে বিনিয়োগ করে ওই দেশে, এর বিভিন্ন কারণ আছে। কিন্তু আমরা যেই কারণে হোক, যত খারাপ জিনিস আছে সবগুলি কারণ কোথায় খুঁজে পাবো? আমরা বাংলাদেশ পাবো। আমাদের মানে কোনো ভালো কারণে যে আমরা ইচ্ছে করে টাকার দাম বাড়াতে পারি কিন্তু বাড়াতে পারতেছি না, ইচ্ছে করে কমিয়ে রাখছি, ব্যাপারটা এমন নয়। আমাদের অর্থনীতি এত দুর্বল, এর বেশি আমাদের টাকা চিরজীবন শুধু অবমূল্যায়ন। এবং পাকিস্তানের তো খুশি আছি যে কাজের থেকে বেশি আছে, আমরা ভালো অবস্থানে বর্তমানে আছে, পাকিস্তান থেকে ভালো আছে। তাহলে ওই যে মুদ্রার বিনিময়, মুদ্রা ভিন্ন দেশি মুদ্রার বিনিময়, এটা আবার কি হবে? জায়েজ হবে। কিন্তু এক দেশীয় মুদ্রা এখানে কম বেশি করে বিক্রি করাটা জায়েজ। মানি এক্সচেঞ্জে কম বেশি করা কি জায়েজ? যেরকম $1 বাংলাদেশে যদি 137 টাকা হয়, এখন আমি যাদের থেকে মানি এক্সচেঞ্জ করবো তারা আমাকে 137 টাকা $1 দিবে না, 140 বা 145 টাকা দিলে আমাকে $1 দিবে। এনে কম বেশি হচ্ছে? কই কম বেশি হচ্ছে? এই তুমি ক্রয় বিক্রয় করতেছে, এটা তো ওই স্বর্ণের বিনিময়ে স্বর্ণ হচ্ছে না, পণ্যের বিনিময়ে পণ্য হয়ে যাচ্ছে। কেউ 140 দিবে, কেউ 137 দিবে, তোমার যেখানে লাভ পাবা সেখানে দিবা। এখানে ব্যাপার মাসালাটা আসতো যদি একই দেশ হতো তাহলে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ হতো। এখন যেহেতু এটা স্বর্ণের বিনিময়ে, আমরা স্বর্ণের বিনিময়ে যে জিনিসটা পেয়েছি এই জিনিসটা অন্য একটা পণ্যের বিনিময়ে ক্রয় বিক্রয় করতেছি, কিন্তু যদি ওঠানামা করে কোনো আপত্তি নেই। মানি এক্সচেঞ্জ যারা করে তাদের জায়েজ কি না? হ্যাঁ, ওইটা কি জায়েজ? হ্যাঁ, জায়েজ হবে তো, কেন জায়েজ হবে না? না জায়েজ হবে। তারা যে দাম বেশি রাখতেছে, তার ব্যবসা তুমি নিবে না এখান থেকে। তারা যদি বেশি রাখতেছে, সে ব্যবসা বাণিজ্য কই বেশি রাখতেছে? বেশি রাখে না, তারা লাভ করে 1 পয়সা 2 পয়সা, বুঝতে পারছো? 1 পয়সা 2 পয়সার উপর বেশি যে লাভ করে এমন না, বরঞ্চ তাদের অনেক রিস্ক আছে, অনেক মুদ্রার রিস্ক। এই যে আমি তো জানি প্রাণ ওইখান থেকে 2 কোটি টাকা চিন্তা করে নিয়ে গেছে, ভিতরে থেকে এসে চিন্তা করে নিয়ে গেছে, যাক অনেক রিস্ক আছে। 1-2 পয়সা লাভ করে, আর 1-2 পয়সা নাই, 1-2 টাকাও লাভ করার মতো কি আছে তাদের? মানে দাম হয়েছে তো, তুমি তোমার পণ্যকে যত দামে বিক্রি করতে পারো সেটা একটু সুযোগ দিচ্ছে, এটা তো ভগবানে ফাহিশ হচ্ছে না। আচ্ছা, যে এই দুটা মাসলা এটার সাথে সম্পৃক্ত ছিল সেজন্য তোমাদের বলে নিলাম। এগুলো 2-3 পরীক্ষার জন্য আসে বা 5 নম্বরের জন্য সর্বোচ্চ আছে। একটু জানা থাকলে হয়তো বা এটা একটু তোমরা জানার ক্ষেত্রে আগ্রহী হবে। পড়ো। باب تحريم بيع صبرة التمر المجهولة القدر بتمر। আচ্ছা, এই যে বাবের মধ্যে যে হাদিসটা পড়বো, এই হাদিস নিষেধাজ্ঞার কারণ আমি তোমাদের জিজ্ঞেস করবো। তার আগে হাদিসের অর্থটা শোনো। বাবের বাবু তাহরিমি বাইই সুবরাতি তামরি, নিষিদ্ধ হারাম খেজুরের স্তূপ বিক্রি করা, আল মাজহুলাতুল কদর, যার পরিমাণ অজানা। যেই স্তূপে কি পরিমাণ খেজুর রয়েছে এই পরিমাণটা অজানা, এটাকে বিক্রি করা, তামারিন সুনির্দিষ্ট খেজুর, সুনির্দিষ্ট পরিমাপিত খেজুরের দ্বারা বিনিময়। তো এটা কি জায়েজ নাকি না জায়েজ? এটা হাদিসের মধ্যে বলছে এটা সরাসরি নিষিদ্ধ। অর্থাৎ স্তূপ আকারে কিছু খেজুর আছে, যে কি পরিমাণ আছে এটা আমার জানা নেই, এই খেজুরটা সুনির্দিষ্টভাবে 2 মণ খেজুরের বিনিময়ে বিক্রি করা, এটা কি হবে না? জায়েজ হবে না। কেন হবে না? সুদ হচ্ছে একই জিনিস আবার কম বেশি কেন? সমান হতে পারে, নির্দিষ্ট তো করা নেই। নির্দিষ্ট করা নাই। তোমরা বললো কম বেশি, আমি বলবো না এটা সমান হতে সম্ভাবনা আছে নাকি? হতে পারে, কিন্তু ইহতিমাল কম বেশি হতে ইহতিমাল, কম বেশি ইহতিমাল না। তুমি কিভাবে নিশ্চিত রূপে আসো এখানে কম বেশি হবে? এই তো নির্দিষ্টভাবে সমান তো আর নাই। সমান হতে পারে, তুমি বলে যে ইহতিমালের কথা, ইহতিমাল হিসেবে আমি বলবো সমান হতে পারে। তো কি এটা তোমাদের এই কারণটা, এখানে যেহেতু অজানা পণ্য হয়তো ঝগড়া ফাসাদের দিকে নিয়ে যাবে। কি হয়তো বা প্রত্যাশা করছে এখানে এই পরিমাণ থাকবে, বাহ্যিকভাবে যেটা ফুলে ফেপে আছে বোঝা যায়,
নিজেদের বালিশ দিয়ে রাখছে, কিংবা এখানে যে সিমেন্ট একটু উঁচু করা, বুঝলা, এটা তো বোঝে নাই, উঁচু করে রাখে না, অনেক কিছু সাজা রাখে, বলে অনেক কিছু, আল্লাহ খুললেই দেখা যায় ওইটা চলে আসে, মাছ এইভাবে সাজা রাখে, এটা জানো না, এটা অহেতুক ঝগড়া ফাসাদের দিকে কি করবে, নিয়ে যাবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করছেন। এই ঝগড়া ফাসাদ, ধোঁকা, এর ধোঁকার ব্যাপার আছে, ঝগড়া ফাসাদের ব্যাপার আছে। সেই জন্য স্তূপ আকারে খেজুর, যেটা পরিমাপ জানা নাই, এটাকে সুনির্দিষ্ট পরিমাপকৃত খেজুরের বিনিময়ে বিক্রি করা জায়েজ নাই। বা হারাম। وبه قال حدثني أبو الطاهر أحمد بن عمرو بن فرح قال حدثنا ابن وهب قال حدثني ابن جريج أن أبا الزبير أخبره قال سمعت جابر بن عبد الله رضي الله عنهما يقول نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع السبوع قال سمعت جابر بن عبد الله رضي الله عنه يقول আমি হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আন বাইইস সুবরাতি মিনাত তামরি, খেজুরের স্তূপ, এমন স্তূপ বিক্রি করতে, লা ইউলামু মাকিলুহা, যার পরিমাপ অজানা, জানা নেই, বিল কাইলিল মুসাম্মা মিনাত তামার, এরকম খেজুরকে সুনির্দিষ্ট পরিমাপকৃত খেজুরের বিনিময়ে বিক্রি করতে নিষেধ করেছেন। وبه قال حدثنا إسحاق بن إبراهيم قال أخبرنا روح بن عبادة قال أخبرنا ابن جريج قال أخبرني أبو الزبير أنه سمع جابر بن عبد الله رضي الله عنهما يقول نهى رسول الله صلى الله عليه وسلم بمثله غير أنه এখানে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটাই অপর সনদে বর্ণিত, হুবহু এরকমই বর্ণিত, তবে গায়রা আন্নাহু লাম ইয়াযকুর মিনাত তামার, আগের হাদিসের শেষে যেমন মিনাত তামার শব্দটা আছে ফি আখিরিল হাদিস, অন্য সনদে যে এই হাদিসটি যে বর্ণনা হয়েছে সেখানে শেষে কোন শব্দটা নাই, তামার শব্দটা ছিল না। যাক, এই হাদিসের মধ্যে অনুমান করা স্তূপ আকারে যে সকল খেজুর, এখানে খেজুরের কথা বলছে, এখানে খেজুর দ্বারা খেজুরের উদ্দেশ্য না, এখানে মূলা হতে পারে তোমাদের প্রিয় অনেক, কিংবা শসা হতে পারে। মূলা ভালো জিনিস, এটা হাসার কিছু নাই, মূলা কিন্তু অনেক অনেক দামি জিনিস, অনেক শক্তিশালী জিনিস। মূলার তরকারি হলে ভালো লাগে না, কিন্তু মূলার জুস বা এই ধরনের আর বোকা, আমাদের একটা সামাজিকভাবে মানুষকে যে মানসিকভাবে একটা ব্র্যাকেটে বন্দী হলে এর বাইরে যে মানুষ চিন্তা ভাবনা করতে পারে না। আমরা মূলাটাকে একটা মানে ওইভাবে উন্নত মানের তরকারি হিসাবে ছোটবেলা থেকে জেনে আসি নাই, অন্যরকমভাবে জানছি, কিন্তু মূলাটা আসলেই অনেক শক্তিশালী একটা তরকারি। বিদেশে আমি নিজে দেখছি যে মূলা আছে না, মূলা চিকন চিকন মূলা, মানে স্টাইলিশ মেয়েরা রাস্তায় হাঁটতেছে আর খাচ্ছে, এইভাবে খেয়ে খেয়ে যাচ্ছে। তারা কি খ্যাত নাকি যেভাবে খেয়ে খেয়ে যাবে? মূলাটা আসলেই মানে করা, কিন্তু আমাদের দ্বারা বোলিংয়ে দেয়, তো ওই জন্য তোমার দ্বারা কি লাগে না, যা কিছু বোলিংয়ে দিব মানে জিনিসটা ভালো না, কিন্তু আমাদের মানসিকভাবে এটা ধরে আসছে। আর কিছুটা দায়ও আছে, মূলার দাম যখন একদম সর্বনিম্ন পর্যায়ে সেই সময় কি করা শুরু করে, বোলিং এ শুরু করে, মূলা, ফুলকপি, আর কি বা করবে বলো, বোলিং চালানো অনেক কঠিন, সেই হিসাবে ঠিক আছে সব জায়গায়। তবে তোমরা এই বোলিং অনেক ভালো, অনেক জায়গা থেকে বোলিং অনেক ভালো। তাহলে এই যে স্তূপকৃত কোনো জিনিস যেটা জানা নাই, পণ্য অহেতুক ঝগড়া ফাসাদের সৃষ্টি করবে, এগুলিকে সুনির্দিষ্ট পরিমাপ দ্বারা কিংবা টাকার বিনিময়ে বিক্রি করা জায়েজ নাই, সেটা খেজুর হোক বা অন্য কোনো জিনিস হোক। ওই সমাজে যেহেতু মূল খাদ্যদ্রব্য ছিল খেজুর, সেই জন্য আরব সমাজের হাদিসের আলোক সব জায়গায় খেজুরের কথা সাধারণভাবেই এখানে চলে আসে। পড়ো, একটু পড়ো, খালি শুনে, এটা তো অনেক বিশাল, একটু শুনো। باب ثبوت خيار المجلس المتبايعين। এই একটা ব্যাপার, খিয়ারে মাজলিস, আমরা হাদিস পড়বো না, হাদিসটা অর্থ আমরা আসলে ফিকহ পড়তে হাদিসটা পড়ব না। وبه قال حدثنا يحيى بن يحيى قال قرأت على مالك عن نافع عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال البيعان كل واحد منهما بالخيار على صاحبه ما لم يتفرقا إلا بيع الخيار। বাবু সুবুত খিয়ারিল মাজলিস, খিয়ারে মাজলিসের প্রামাণ্য, লিল মুতবায়িআইনি, ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য খিয়ারে মজলিসের কার্যকারিতা। এই হাদিসের আলোকে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আগে হাদিসটা শুনি, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল বাইয়ানি
ক্রেতা বিক্রেতা কুল্লু ওয়াহিদিন মিনহুমা বিল খিয়ার, উভয়ই একে অপরের উপর অধিকার রাখে, আলা সাহিবিহি খিয়ার, একে অপরের উপর খিয়ারের অধিকার রাখে, মা লাম ইয়াতাফাররাকা, যে পর্যন্ত তারা পৃথক না হয়, ইল্লা বাইআল খিয়ার, তবে আগের থেকে যদি খিয়ারের শর্ত করা হয় তবে ভিন্ন কথা। এখানে একটা মাসলা বলছে, ক্রেতা বিক্রেতা উভয়ই একে অপরের উপর অধিকার রাখে, খিয়ারের অধিকার রাখে মানে যতক্ষণ পর্যন্ত তারা পৃথক না হবে। স্বাভাবিক। তা আমি যদি রমজানের কাছে কোনো জিনিস বিক্রি করে দিলাম, খেয়াল করো, কোনো জিনিস বিক্রি করে দিলাম, ক্রয় বিক্রয়, আমি বললাম এটা আমি তোমার কাছে বিক্রি করতে চাই, রমজানের সেটা কি করছিল, ক্রয় করে দিল, ক্রয় করলো, টাকাও এটা লেনদেন হয়ে গেল, বিক্রয় সম্পূর্ণ নাকি সম্পূর্ণ না? সম্পূর্ণ। এখনো কয়টা পর্যন্ত থাকবে? 9:30 পর্যন্ত আমরা দুজন এখানে কি উপস্থিত হয়ে, এখন কয়টা পর্যন্ত তোমরা জানবা না? 12 বাজে। আর যে হ্যাঁ এই উপরে ও আছে না, আচ্ছা এই উপরে আছে, তোমার তো ভালো। এটা তো আমাদের জন্য না, তো তোমরা তাকাও কেন, তো এইখানে এইভাবে আছে, তোমাদের জন্য তো এই পাশে কোন পাশে? এই পাশে জি, আরেকটা আছে যে এখানে। ঠিক আছে, আমি 15 পর্যন্ত এখানে, বাইরে কোনো সুযোগ নেই আমার কথা বলার, তো 15 পর্যন্ত আমরা দুইজন এখানে অবস্থান করবো, ঠিক আছে? আমাদের একটু ক্রয় বিক্রয় হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। খিয়ার মানে কি এটা তোমাদের বুঝতে হবে, অনেকে এটা অস্পষ্ট অনেকের কাছে। খিয়ার মানে আমি শুধু প্রস্তাব দিচ্ছি, সে কবুল করবে কি করবে না সেটা না, আমাদের প্রস্তাব দেওয়ার পর ক্রয় বিক্রয় হয়ে গেছে, ক্রয় বিক্রয় সম্পূর্ণ হয়ে গেল, লেনদেনও হয়ে গেল, কিন্তু আমরা দুইজন ধরো সুনির্দিষ্টভাবে আমরা জানি আমরা 15 পর্যন্ত এখানে থাকবো, যদিও 30 পর্যন্ত থাকলে তোমাদের কোনো কষ্ট নাই, আপত্তি নাই, জানি ঠিক আছে, 15 পর্যন্ত থাকবো, আজকে গরম থাকবোই না, প্রশ্নে আসে না, ভয় পেও না, 15 পর্যন্ত থাকবো। এই তবে ঠিক 15 আগে রমজান বললো আমি এই চুক্তিটা ভঙ্গ করতে চাই, এই যে খিয়ার, এটাকে বলে খিয়ার মজলিস, অথচ আগে বলে নাই, ঠিক আছে আমি পণ্য ক্রয় বিক্রয় করে দিলাম, তবে আমার খিয়ার আছে একটু চিন্তা ভাবনা করার, কিংবা রুইয়াতে কিয়া আইবে, কিংবা অন্যের উপর আমি আলাপ করবো, আমি আমার আব্বার সঙ্গে আলাপ করে আপনাকে আমি জানাবো, এর কোনো কিছু বলেনি। কোনো কিছু বলা ছাড়াই ক্রয় বিক্রয় করা হলো, সম্পূর্ণ হয়ে গেল, কিন্তু এখনো আমরা একই মজলিসে অবস্থান করছি। একই মজলিসে অবস্থান করার পর ঠিক উঠে যাওয়ার মধ্যবর্তী সময়, কোনো এক সময় আগ মুহূর্তে বা এই সময়ে সে বলল, রমজান বলল যে আমি এটা কি করব না, আমি এটা ক্রয় করবো না, আমি এটা নিতে চাচ্ছি না, এটা আমি নিতে চাচ্ছি না, ভঙ্গ না, আমি এটা নিতে চাচ্ছি না, বাস এতেই তার অধিকার দেওয়া হয়েছে। এটাই কি বলা হয়, কাকে? খিয়ারে মাজলিস। রমজানকে অধিকার দেওয়া হয়েছে, ক্রেতা হিসেবে বিক্রেতা হিসেবে আমাকেও কি দেওয়া হয়েছে অধিকার। আমি বিক্রি করলাম, পরে বললাম রমজান তো এটা বললাম তো 125 টাকা করে ডলার বিক্রি করলাম, রমজান তো এক ফাঁকে বলে দিচ্ছি, বুঝলি এটা কয় টাকা, 137 টাকা, লজ্জা লাগে, চক্ষু বন্ধ করে বললাম না রমজান আমি এটা কি করবো না, বিক্রি করবো না। আবার নিয়ে গেলে 10 নম্বরে খোঁজ নিলাম কোথায় বিক্রি করে রমজান। এই যে আমারও কি থাকবে, অধিকার থাকবে। তো খিয়ারে মাজলিস বলা হয় লেনদেন সম্পূর্ণ হওয়ার পর একই মজলিসে অবস্থানরত অবস্থায় কোনো এক পক্ষের থেকে এটাকে কি করার, ভঙ্গ করার অধিকার, এটাকেই বলা হয় খিয়ারে মাজলিস। ঘন্টা বসছে না? জি, বলে থাকার জন্য থাক